আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আরো নতুন একটি ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব কিন্তু ফিজিক্স এর গতি। ঠিক আছে, ফিজিক্স এর গতি বা মোশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো শেষ করব। ঠিক আছে, আমরা গত যে তিনটা ক্লাস, সেই তিনটা ক্লাসে কিন্তু আমরা সেট ফাংশনের জন্য বেসিক আলোচনা করছিলাম। দুইটা ক্লাসে পার্ট 1 পার্ট 2 দিছিলাম, এবং তারপরে আমরা ক্লাসে কিন্তু সিকিউ সলভিং দিছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ফিজিক্সের উপর, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 2 আর গতি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের উপর কিন্তু আজকে আমরা ক্লাসটা নিব। তো তোমরা সবাই কি করবে, তোমাদের করণীয় হচ্ছে তোমরা কষ্ট করে একটা খাতা নিয়ে বসবা এবং সেগুলো আমি যেগুলো বলবো সেগুলো নোট করে ফেলবা। তাহলে কি হবে, তোমরা কিন্তু সহজেই আমার কথাগুলো বুঝতে পারবে এবং সেটা রিলেট করতে পারবে। বুঝছো? তো চলো কথা না বাড়াই, গতি পড়ি আজকে। আচ্ছা, গতি মানে কি বোঝো বলো তো? গতি মানে কি বোঝো? দেখো, তোমাদের ফিজিক্স বইয়ের গতি চ্যাপ্টারের প্রথম পেজেই একটা কিন্তু ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে একটা ছেলে সাইকেল চালাতেছে, তাই না? দেখো, সাইকেল চালালে তুমি একটা বেগ প্রাপ্ত হও না? তুমি যখন সাইকেল চালাও তখন কি তুমি হাইটে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি অবস্থান পরিবর্তন করে যাও, জায়গা পরিবর্তন হয়, তাই না? আবার সময়ও যায়। তো তুমি গতিকে কি বলতে পারো? সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে গতি বলে। আমরা যদি একটু এখানে দেখি, ধরো এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। তুমি এখানে ছিলা, ঠিক আছে? তুমি এখানে ছিলা, তারপর কি ধরো সময় যেতে 5 মিনিট লাগলো। 5 মিনিট সময়ে তুমি এইখানে এসে পৌঁছাইলা, এই যে এরকম। ঠিক আছে, তুমি এখানে ছিলা, 5 মিনিট সময় পর এখানে এসে পৌঁছালা। ধরো এইটুকুর দূরত্ব হচ্ছে 10 মিটার, এটুকুর দূরত্ব হচ্ছে 10 মিটার। ঠিক আছে, 10 মিটার দূরত্ব তুমি 5 মিনিটে পৌঁছাইলা, মানে সময়ও গেল, তুমি 10 মিটার দূরত্ব করলা। তার মানে কি, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটছে না? তো সময়ের সাথে যখন অবস্থানের পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়? গতি বলা হয়। এখন আসো, গতি এবং স্থিতি আছে তোমাদের প্রথম কথায় কিন্তু গতি এবং স্থিতি নিয়ে। তো স্থিতিটা কি হবে? স্থিতি কি হচ্ছে? স্থিতি হচ্ছে, ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা বি বিন্দু, তুমি এইখানেই আসো, কিন্তু সময় যেতেছে ঠিকই, ধরো 5 মিনিট সময় চলে গেল, কিন্তু তুমি এইখান থেকে আর জায়গা পরিবর্তন করলা না, তুমি এইখানে থেকে গেলা। বুঝছো? তার মানে স্থিতি মানে কি, সময়ের সাথে যদি জায়গার পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন না হয় সেটাই হচ্ছে স্থিতি। ক্লিয়ার? এখন আসো, গতি কয়েক প্রকারের হয়ে থাকে। প্রথমে দেখবো আমরা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কি বলতো? সরলরেখা মানে তো বুঝো, সরলরেখা মানে কি, একটা সুন্দর রেখা, যে এটা একটা সরলরেখা, এই যে এ বি একটা দিকে যাচ্ছে না, এটা একটা সরলরেখা। বুঝছো? এটা একটা সরলরেখা। এই সরলরেখা বরাবর যদি তুমি সমানভাবে যাও তাহলে কি হবে? এটা হচ্ছে সরলরৈখিক গতি। বুঝছো? এগুলো হচ্ছে ক খ এর জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতেছে। ঠিক আছে, তো দেখো, এটা হচ্ছে সরলরৈখিক চলে গেল। এখন আসো চলন গতি। ঘূর্ণন গতি দেখে আসো। ঘূর্ণন গতি কি? আচ্ছা, ঘূর্ণন গতি, ধরো এটা একটা ঘড়ি, এটা হচ্ছে সেই কাঁটাগুলো। ঠিক আছে, এটা একটা কাঁটা। ধরো 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ধরো এটা ঘড়ি। ঠিক আছে, এটা একটা ঘড়ি। এই ঘড়িটার এই সেকেন্ড রেখাটাকে তুমি বিবেচনা করো। এই সেকেন্ড রেখাটা কি একটা বিন্দুতে আছে না? হ্যাঁ, বিন্দুতে আছে না? এবং দেখো, এইটুকুর পুরোটার দূরত্ব কিন্তু সেম। ধরো একটা ঘড়ির দূরত্ব কিন্তু সেম। এখানে যদি তাকাও, দেখো এই ঘড়ির দূরত্ব কিন্তু সেম। সেকেন্ড রেখাটা যে ঘুরতেছে, এইটুকুর দূরত্ব কিন্তু সেম। হ্যাঁ, এইটুকুর দূরত্ব কিন্তু সেম। তার মানে কি, একটা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে বৃত্তাকার পথ অতিক্রম করে, এটাকে কি বলা হয়? ঘূর্ণন গতি। বুঝছো? ঘূর্ণন গতি কি? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বস্তু কি করে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট সময়ে সমদূরত্বে অতিক্রম করে, তাকে বলা হয় কি? ঘূর্ণন গতি। ঠিক আছে, বুঝতে পারছো? আসো, ঘূর্ণন গতি চলে গেল। এখন চলন গতি। এই চলন গতি নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যায়, কারণ চলন গতি কিছুটা সরলরৈখিক গতির সাথে সম্পর্কিত। কিন্তু সরলরৈখিক গতিতে কি বলছে, যে একটা সরল রেখায় যাবে, কিন্তু চলন গতিতে বলছে যে সমান দিকে যাবে, একই দিকে যাবে। কিছু কণা বা কতগুলো কণা নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময় পর পর কি করবে, নির্দিষ্ট সময়ের সাথে সাথে তোমার একই দিক অতিক্রম করবে। এখন ধরো তুমি এটা আসো, আবার আরেকজন আছে এখানে, হ্যাঁ, আবার এখানে আছে একজন, এরকম ধরো। এখন তোমরা যাবা হচ্ছে এই জায়গাটায় যাবা। ঠিক আছে, এই জায়গাটায় যাবা।
এখন তুমি এরকম করে যেতে পারো, এরকম করে যেতে পারো, এরকম করে যেতে পারো, তাই না? এখানে এই জায়গা পড়ে এখানে এভাবে যেতে পারো না। দেখো তোমরা এটা ধরো একটা কণা, এই তিনটা মানুষ, যে মানুষটাকে ধরো তুমি কণা, ঠিক আছে? এই কণাগুলো কি করতেছে, সমান্তরাল নির্দিষ্ট সময় পর পর কি সরলরেখা বরাবর এইদিকে যাইতেছে, সরলরেখা বরাবর কি তাদের গন্তব্যস্থানে যাইতেছে, এটাকে বলা হয় চলন গতি। তবে সরলরৈখিক গতিতে সরলরেখা হওয়া মাস্ট লাগবে, কিন্তু যদি চলন গতিতে সরলরেখা না হয় সেক্ষেত্রে একটু মান বের করতে সমস্যা হয়, বুঝছো? তার জন্য এই কথা বলা হয়েছে যে কণাগুলো কি করবে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সরলরেখায় যাবে, ঠিক আছে? এটা হচ্ছে চলন গতি। এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট পর্যায়বৃত্ত গতি, আর হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। স্পন্দন গতিকে দোলন গতিও বলা হয়, রাইট? হ্যাঁ হয়তো, যা বাদ দাও। স্পন্দন গতি এবং পর্যায়বৃত্ত গতি, আমরা আগে পর্যায়বৃত্ত গতিটা বুঝবো, তারপরে দেখো পর্যায়বৃত্ত গতিটা কি। পর্যায়, ভালো করে বুঝবা, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতি, তোমরা কখনো ফ্যান দেখছো না? ফ্যান দেখছো, তারপরে হচ্ছে হ্যাঁ ফ্যান, ফ্যান দেখছো, তারপরে হচ্ছে দোলনা তো দেখছো। আচ্ছা দোলনা তো দেখছো, তুমি ফ্যানের কথা বাদ দাও, ফ্যান দিয়ে তোমার বুঝতে কঠিন হবে। তুমি দোলনা তো দেখছো, দোলনা দেখো না? দোলনা কি, ধরো এটা একটা লাঠি, এটার সাথে একটা ইয়ে আছে এবং এটা হচ্ছে একটা ইয়া, তার মানে কি এটা এমন করে ঘুরবে, এমন করে ঘুরবে না, এমন করে তো ঘুরবে, এরকম এরকম যাবে। দেখো নির্দিষ্ট সময় পর পর কি গতির পুনরাবৃত্তি করতেছে, এখানে যখন আসতে তখন স্থির, আবার এখান থেকে আবার গতি শুরু হয়, এখানে সে স্থির, এখান থেকে যখন গতি শুরু হয় এখানে সে স্থির। দেখো একবার স্থির হইতেছে, একবার গতি হইতেছে, একবার স্থির একবার গতি, এরকম কি গতির পুনরাবৃত্তি করতেছে না? তাহলে যদি গতির পুনরাবৃত্তি ঘটে তাহলে কি এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখন স্পন্দন গতি কি? স্পন্দন গতিটা হচ্ছে, স্পন্দন গতিকে এক প্রকার পর্যায়বৃত্ত গতি বলা হয়, কারণ তোমার স্পন্দন গতির বেলা কি এরকম দোলনা দিয়ে বোঝানো হয়। দেখো তবুও এখানে একটা কথা আছে যে স্পন্দন গতির ক্ষেত্রে কি হয়, স্পন্দন গতির ক্ষেত্রে ধরো নির্দিষ্ট একটা বিন্দু থাকবে, কি থাকবে, নির্দিষ্ট একটা বিন্দু থাকবে, সেটাকে বলা হয় সাম্য বিন্দু। নির্দিষ্ট বিন্দু স্পন্দিত হবে বা কম্পিত হবে, কাঁপতে থাকবে, সেটাকে বলা হয় কি স্পন্দিত, মানে সাম্য বিন্দু, ঠিক আছে? এটা স্পন্দন গতির মানে স্পন্দন গতির মধ্যে একটু একটু পার্থক্য আর। আর পর্যায়বৃত্ত গতির দেখো একটা সময়ের মধ্যে কি সে এরকম এরকম করতেছে না, সময়ের মধ্যে এরকম করতেছে না, হ্যাঁ? এই সময় যে এটাকে বলা হয় পর্যায়কাল, এটা জানি মাথায় থাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পর্যায়কাল, ঠিক আছে? এটা কি বলা হয়, পর্যায়কাল। এখন আসো আমরা আরো ইম্পর্টেন্ট একটা টপিক দেখবো, ক নাম্বারে, খ নাম্বারে বা গতি চ্যাপ্টারে খ নাম্বারে আসে, এটা ক নাম্বারে আসে বেসিক্যালি, তবে গতি না, বল চ্যাপ্টার, তোমাদের যে 3 নাম্বার চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু এটা আসে। মানে আসে বলতে এটাকে তোমার ব্যবহার করতে হয় যে আসলে এটাকে আসলে লাগতেছে কিনা। আসো কিভাবে করতে হয় দেখি। এটা কি, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। তোমরা যখন বড় আবার তখন ভেক্টর নিয়ে অনেক বড় একটা অধ্যায় পড়বা, তখন তুমি ভেক্টর অনেক ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তবে এখন তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষার সময় নেই, সেহেতু আমরা একটু শর্টে শেখার চেষ্টা করব। ভেক্টর রাশিটা কি শর্টে একটু দেখে আসো। মনে রাখবা, এটা খাতায় লিখে ফেলো, যার যার মান আছে ও দিকও আছে, দিকও আছে, তাকে ভেক্টর রাশি বলে, তাকে ভেক্টর রাশি বলে, বুঝছো? যার মান এবং দিক উভয়ই আছে তাকে কি বলা হয়, ভেক্টর রাশি বলা হয়। ধরো এটা একটা ভেক্টর, ভেক্টর কিন্তু এইভাবে প্রকাশ করা হয়, বুঝছো? এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর কি এই দিক বরাবর যেতেছে না, এই একটা দিক দেখাইতেছে, এই দিক। ধরো এটা কত মিটার, 5 মিটার ভেক্টর, 5 মিটার একটা ভেক্টর, 5 সেন্টিমিটার ধরতে পারতাম, সমস্যা নাই, ধরি আমরা, ধরলে তো সমস্যা নাই। এটা 5 মিটার একটা ভেক্টর এবং কি একটা নির্দিষ্ট দিকে যেতেছে, তার মানে কি দিকও দেখাইছে এবং তার একটা মানও বলে দিছে না, তার মানে এটা একটা ভেক্টর রাশি, বুঝছো? এখন আসি স্কেলার রাশি। স্কেলার রাশিটা কি হবে, স্কেলার রাশি কি, স্কেলার রাশি কি হবে বলো? স্কেলার রাশি খুবই সহজ, যার মান আছে কিন্তু দিক নাই, যার মান আছে কিন্তু দিক নাই তাকে কি বলা হয়, স্কেলার রাশি। যেমন এই যে এটা, এই যে একটা দাগ, কোনো অ্যারো চিহ্ন থাকবে না, এটা হচ্ছে স্কেলার রাশি। ধরো এটা 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 বলে দিয়েছে 10 মিটার, 10 মিটার, তার মানে এটা স্কেলার রাশি। একটা মান আছে কিন্তু কোন দিকে যাবে এটা বলে নাই। ধরো ধরো তুমি আজকে তোমার তোমার বাড়ি থেকে বাজারে যাবা, ঠিক আছে? তোমার বাড়ি থেকে বাজারে যাবা, দেখো তোমাকে বললো যে বাজার থেকে, তোমার বাড়ি থেকে বাজারের দূরত্ব 10 কিলোমিটার, হতে পারে আবার নাও হতে পারে, তাই না? জাস্ট বোঝার জন্য বললাম। তো বাড়ি থেকে তোমার হচ্ছে কিসের দূরত্ব, বাজারের দূরত্ব কত কিলোমিটার, 10 কিলোমিটার।
তো এই 10 কিলোমিটার রাস্তা তোমাকে যেতে হবে। এখন তোমাকে কিন্তু বলে নাই যে তুমি এই বরাবর যাবা, বলছে এই বরাবর যাবা, এটা বলে নাই তোমাকে। তুমি যেখান দিয়ে সেখান দিয়ে যেতে পারো, তার জন্য কি তুমি একটা স্কেলার রাশি হয়ে যাবা। আবার তোমাকে বললো যে তুমি তুমি বাজারে যাবা, ধরো তুমি স্কুলে যাবা, তুমি স্কুলে এই দিক বরাবর যাবা, এই দিক বরাবর যাবা, এবং কি এত কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা তুমি যাবা, তাহলে তোমার স্কুল সামনে পড়ে যাবে। তাহলে কি মান এবং দিক দুইটা দিয়ে দিছে না? তাহলে মান এবং দিক যদি দুইটা দেওয়া যায় তখন তুমি কি হয়ে যাবে? ভেক্টর রাশি। বুঝছো? ক্লিয়ার? এখন আসলে পরের টপিকটা কি? পরের টপিকটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যাচ লাগাই ফেলে। এই প্যাচ লাগানো যাবে না। বই একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা আমি অঙ্কন করি। ধরো এরকম একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এ বি সি ডি ই, ঠিক আছে? আর এই পুরো রাস্তার দূরত্ব হচ্ছে ধরো 20 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 20 কিলোমিটার রাস্তা। এ থেকে সি পর্যন্ত পুরো রাস্তা, এ থেকে ই পর্যন্ত পুরোটা রাস্তা কত কিলোমিটার রাস্তা? 20 কিলোমিটার রাস্তা। তাহলে এখন যদি বলি দূরত্ব, দূরত্ব দূরত্ব কত হবে? দূরত্ব হবে তুমি যতটুকু রাস্তা অতিক্রম করবে, যতটুকু রাস্তা অতিক্রম করবে সেটা হচ্ছে দূরত্ব, মানে 20 কিলোমিটার। বুঝছো? দূরত্ব কত কিলোমিটার? 20 কিলোমিটার। এখন তোমাকে বলা হলো যে সরণ কত। এখন একটু প্যাচ লেগে গেল না যে সরণটা কি হবে বাবা? দেখো সরণটা কিন্তু বের করতে পারবো। ধরো এই সি থেকে ডি থেকে এ পর্যন্ত এইটুকু দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার দূর ছিল, তো এখানে ধরো 12 কিলোমিটার, এখানে ধরো 12 কিলোমিটার। মানে এই দিক দিয়ে তুমি যখন ঘুরে যেতেছো ডি তে, তখন তোমাকে এখানে ধরো ডি ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার, ডি পর্যন্ত দূরত্ব ধরো তুমি কত কিলোমিটার? 18 কিলোমিটার ধরো, 18 কিলোমিটার ধরো, ঠিক আছে? এ থেকে ডি পর্যন্ত দূরত্ব কত? 18 কিলোমিটার। এ থেকে ডি পর্যন্ত দূরত্ব কত? 18 কিলোমিটার, ঠিক আছে? এখন তুমি যখন ঘুরে ঘুরে যেতেছো তখন 18 কিলোমিটার। আর যখন তুমি ডি থেকে সোজা লম্বালম্বি বরাবর এ তে আসতেছো বা এ থেকে ডি তে যেতেছো, তখন তোমাকে যেতেছে 12 কিলোমিটার। এই দেখো এই যে শর্টে যে তুমি লম্বালম্বি দূরত্ব গেলা, সেটা হচ্ছে তোমার সরণ। আর যে তুমি ঘুরে গেলা, এটা তোমার দূরত্ব। বুঝছো? তাহলে এখানে সরণটা কি হবে বলো তো? এখানে সরণটা হবে 18 কিলোমিটার, সরি 18 না তো 12, এই যে 12 কিলোমিটার, 12 কিলোমিটার। সরণ এবং দূরত্ব বুঝছো? সব দূরত্ব হচ্ছে তোমাকে ঘুরে যেতে হবে, আর সরণ কি তুমি লম্বালম্বি বরাবর চলে আসবে। ধরো তোমার বাজার, তোমার দিক, তুমি আজকে এখানে আসো, তোমার বাজারটা এই পাশে, তোমার বাজারটা এই পাশে, ঠিক আছে? তোমাকে যেতে হবে এই দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে, এভাবে যেতে হবে। তুমি দিদি যখন ঘুরে গেলা, তখন এখানে এই দিকে দূরত্ব ধরো 12 কিলোমিটার রাস্তা। এই যে তুমি যখন ঘুরে ঘুরে আসতেছো তখন 12 কিলোমিটার রাস্তা। তুমি সেই 12 কিলোমিটার রাস্তা যখন অতিক্রম করলা, সেটা হবে তোমার দূরত্ব, যে এত দূরত্বে বাজারটা অবস্থিত। কিন্তু তুমি যদি এই সোজা লম্বালম্বি বরাবর চলে যাও, তাহলে তোমার লাগতেছে 8 কিলোমিটার। তেমন কি এটা হচ্ছে তোমার সরণ। বুঝছো? সরণ আর দূরত্ব ক্লিয়ার? এখন আসো, তোমাদের একটা প্রশ্ন খুবই আছে, দেখা যায় মেবি ঢাকা বোর্ডের খ নাম্বারে আসছিল 2022 সালে। হ্যাঁ, তোমাদের বইয়ে এই প্রশ্নটা থাকতে পারে, আমি খেয়াল নাই। দেখো তোমাকে বলে এরকম প্রশ্ন বলে যে বৃত্তাকার পথে ঘুরে আসা বস্তু সরণ শূন্য হয় কেন? বৃত্তাকার পথে ঘুরে আসা বস্তু দূরত্ব শূন্য না হলেও সরণ কেন শূন্য হয়? এই ধরো একটা বৃত্তাকার পথ, এটা একটা বৃত্তাকার পথ, ঠিক আছে? দেখা যায়, দেখা যায় ক্লিয়ার? ভিতরে দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। এইখানে তুমি ছিলা, এখানে এই বিন্দু তুমি ছিলা। এখন তুমি ঘুরে আসলা, পুরা বৃত্তের দূরত্ব ধরো হচ্ছে কত কিলোমিটার? ধরো 2 কিলোমিটার রাস্তা। পুরো বৃত্তের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। মানে এ থেকে ঘুরে তুমি এইতে চলে আসছো, এ থেকে ঘুরে তুমি এইতে চলে আসছো, তারপরে তখন তোমার দূরত্ব হবে 2 কিলোমিটার। কিন্তু দেখো তো এখানে কি লম্বালম্বি কোনো কিছু করার আওতা আছে? তুমি এ থেকে এতে চলে আসছো না, এ থেকে এ চলে আসছো না? তাহলে এ থেকে যেতে এতে চলে আসছো, তার মানে এখানে সরণ তো কোনো কিছু নাই। তুমি যদি এই পর্যন্ত থাকতা, তাহলে এইটুকু সরণ হইতো, 1 কিলোমিটার ধরলাম, এইটুকু সরণ হইতো। কিন্তু এখানে যখন চলে আসছো, তখন তো এখানে সরণ হওয়ার কথা না। হবে সরণ? এখানে সরণ হবে না। আচ্ছা, তাহলে ক্লিয়ার? আশা করি সরণ এবং দূরত্ব ক্লিয়ার। এখন আসলে দ্রুতি এবং বেগ, এই দুইটা একই কথা, কিন্তু আমার পোলাপান গুলায় ফেলে, ঠিক আছে? তাই মনোযোগ দিয়ে বুঝবা এবং খাতা নোট করো, খাতা নোট করো বাবা। খাতা নোট না করলে কিন্তু পরে তুমি রিভাইজ দেওয়ার সময় ভুলে যাবা। বুঝছো? তো খাতা নোট করবা। দেখো বেগ এবং দ্রুতি কি? আচ্ছা, আমরা একটু আগে পড়লাম না বেগ কি বলে, দূরত্ব এবং সরণ পড়লাম না একটু আগেই? তো দূরত্ব এবং সরণ যেহেতু পড়ছে, সেই সরণ এবং দূরত্বের মাধ্যমে কিন্তু আমরা এখন কি বের করতে পারবো? দ্রুতি বের করতে পারবো। দেখো দ্রুতি কি? দ্রুতি হচ্ছে দূরত্ব
দূরত্ব ও সময়ের অনুপাত। ঠিক আছে, দূরত্ব সময়ের অনুপাত হচ্ছে দ্রুতি। দূরত্ব কি, ধরো তুমি দূরত্ব s ইকুয়াল টু ধরো কতটুকু 10 কিলোমিটার, দূরত্বকে s দ্বারা প্রকাশ করা হয়, সরণকে s দ্বারা প্রকাশ করা হয়। এবং টি ধরো 5 সেকেন্ড, 5 সেকেন্ড তো লাগবে আর না, 120 সেকেন্ড ধরলাম, 2 মিনিটে তুমি উড়ে গেছো। কি বলে যে তোমাদের বাইক গুলো আছে না, কি বাইক গুলো এগুলা, না তো মনে নাই, কেটিএম নাকি, যাই হোক উড়ে উড়ে যায়। তো এটা দিয়ে তুমি ধরো 10 কিলোমিটার রাস্তা ছু করে উড়ে 120 সেকেন্ডে চলে গেছো। তাহলে এটা হচ্ছে সেই দূরত্ব, তুমি 10 কিলোমিটার যাবত গেছো। আর এটা হচ্ছে তোমার সময় টি, 120 সেকেন্ড মানে 2 মিনিট আসলে। দেখো এখানে দ্রুতিটা কি হবে, এখানে দ্রুতিটা হবে 10 ডিভাইডেড বাই 120, 10 ডিভাইডেড বাই 120। ঠিক আছে, তো 10 ডিভাইডেড বাই 120 না, 10 ডিভাইডেড 100 কিলোমিটার, 10 ডিভাইডেড বাই 100 কিলোমিটার। এই 10টা কিলোমিটারকে তুমি কষ্ট করে একটু করে নেবা, মিটারে করে নেবা। মিটারে করতে হলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ দিয়ে দাও। তো দেখো 1000 দ্বারা গুণ। আচ্ছা তোমার মিটার নিতে হবে না, আমার খেয়াল হচ্ছে না কি করতে হবে, এটা তোমাকে পরে বুঝাবো। তো দেখো 10 কিলোমিটারকে তুমি এটাকে মিনিট ধরি, তাহলে আমরা 120 মিনিট। দেখো টি ইকুয়াল টু 120 মিনিট লাগে, 120 মিনিট সময় মানে 120 মিনিট কি লাগবে, 120 মিনিট লাগবে না। দেখো আমরা এখানে 20 মিনিট ধরলাম, শুধু 20 মিনিট, 20 মিনিট ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা কি ধরলাম, আমরা সময় ধরলাম 20 মিনিট এবং সময় ধরলাম দূরত্ব ধরলাম 10 কিলোমিটার। তাহলে এখানে দ্রুতিটা কত হবে, দেখো 10 ভাগ 20 না, আমি কি বলছিলাম যে দ্রুতি s ইকুয়াল টু কি হবে, s ভাগ t না, এটা বলছিলাম না, দ্রুতি ওই v দ্বারা প্রকাশ করা হয়, v ইকুয়াল টু s ভাগ t না। তাহলে v ইকুয়াল টু s ভাগ t, s এর মানটা কত 10 কিলোমিটার আর t এর মানটা 20 কিলোমিটার লিখলাম। লেখার পরে 10 ভাগ 20 দিয়ে দাও, কত আসে দেখো, 10 ভাগ 0.5 কত আসে, 0.5 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার মিনিট হবে, কারণ এটা কি কিলোমিটার, এটা কি মিনিট, তাহলে এটা কি কিলোমিটার পার মিনিট না। হ্যাঁ আসো, তো এটাও ক্লিয়ার, আশা করি এটা দ্রুতি ক্লিয়ার। এখন আসো আমরা বেগ দেখবো, বেগটা কি। বেগ এবং দ্রুতির মধ্যে ম্যাক্সিমাম পোলাপন উল্টাপাল্টা করে ফেলে, উল্টাপাল্টা করা যাবে না। দেখো বেগটা, বেগ ও s বাই টি, বেগ ও কি s বাই টি, কিন্তু টা এখানে কি, টা এখানে সরণ, টা কি সরণ, দ্রুতির ক্ষেত্রে কি ছিল, দূরত্ব ছিল, আর এখানে টিটা হচ্ছে সময়। তাহলে টিটা হচ্ছে সময়। ধরো এখানে তোমাকে s ইকুয়াল টু দিয়ে দিছে 8 কিলোমিটার, 8 কিলোমিটার, 8 কিলোমিটার, 8 মিটার, 8 মিটার, s ইকুয়াল টু 8 মিটার সরণ দিছে তোমাকে। হ্যাঁ, আর t ইকুয়াল টু দিছে তোমাকে 5 সেকেন্ড, কত দিছে 5 সেকেন্ড। t ইকুয়াল টু s ইকুয়াল টু 8 মিটার আর t ইকুয়াল টু 5 সেকেন্ড দিয়ে দিছে। তাহলে বেগটা কত হবে বলো তো, বেগ v ইকুয়াল s ইকুয়াল টু কত 8 আর s t ইকুয়াল টু 5, তাহলে 8/5 কত হবে বলো তো, 8/5 1.6, কত আসবে 1.6 মিটার পার সেকেন্ড। বুঝছো, ক্লিয়ার হইছো তুমি এটা? আচ্ছা এরপরে আসো দ্রুতীয় ব্যাক চলে গেল, এরপরে কোন টপিকটা আছে দেখি তো। এরপর আসো ত্বরণটা আছে। তো ত্বরণটা দেখো, ত্বরণটা কি, ত্বরণ হচ্ছে শেষ বেগ এবং আদি বেগের অন্তর ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, ত্বরণ কি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় হচ্ছে ত্বরণ, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। দেখো বেগ বৃদ্ধি কি আসলে, ধরো তুমি এ বিন্দুতে আসলে তখন তুমি স্থির, এখানে বি বিন্দু, এখানে তুমি স্থির ছিলা, এখানে তুমি চলা শুরু করে এখানে গতি হলো। দেখো স্থির যখন ছিল তখন এখানে তোমার আদি বেগ কত 0 ms - 1 মিটার পার সেকেন্ড, আর এখানে যখন আসলে তোমার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তোমার বেগ বৃদ্ধি কতটুকু পাইছে বলো তো, 10 - 0 না, বেগ বৃদ্ধি ততটুকুই পাইছে। এটা যদি এখান থেকে এটা বিয়োগ করে তাহলে তো বেগ বৃদ্ধি পেয়ে যাবো, মানে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। তোমার এখান থেকে যখন এই পর্যন্ত গেছে তখন তোমার বেগ কত হয়েছে 10 মিটার পার সেকেন্ড, এটাই লিখছি যে তোমার বেগ বৃদ্ধি কত পাইছে 10 মিটার পার সেকেন্ড। এটাই ত্বরণের সূত্র হচ্ছে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, সময়ের সাথে ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে, কি দ্বারা, ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা, এ দ্বারা। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে v - u ডিভাইডেড বাই t, v - u ডিভাইডেড বাই
টি। সূত্রগুলো মাথায় লিখে ফেলো, আমি তোমাকে আবার সূত্রগুলো একসাথে লিখে দিব সবগুলা, সমস্যা না, তবে এখন বোঝার জন্য লিখো। হ্যাঁ, ত্বরণ v মাইনাস e ডিভাইডেড বাই t। এখন তোমাকে v ইকুয়াল টু ধরো দিয়ে দিছে 10 মিটার পার সেকেন্ড, আর u ইকুয়াল টু দিয়ে দিছে, u ইকুয়াল টু তোমাকে দিছে 0 ms মাইনাস 1। বেসিক্যালি 0 ms মাইনাস 1 এ হয়, কারণ u মানে হচ্ছে আদি বেগ আর v মানে হচ্ছে শেষ বেগ। আদি বেগ যখন তুমি শুরু করবে তখন তোমার বেগ 0 থাকে, তুমি যখন স্থির থাকো না, আর স্থির থাকলে তো বেগ শূন্যই থাকে, তাই না? তার মানে আদি বেগ শূন্য ধরা হয় সব সময়। তারপরে ধরো t ইকুয়াল টু তোমাকে দিয়েছে 10 সেকেন্ড, ও দিছে 10 সেকেন্ড দিয়ে দিছে। এখন তুমি মানগুলো বসাও, v এর মানটা 10 আর e এর মানটা 0, ডিভাইডেড বাই t এর মানটা কত 10, তাহলে কি বেসিক্যালি 10 ডিভাইডেড বাই 10 আসলো না? তাহলে 10 ডিভাইডেড বাই 10 করলে কত আসে? 1 মিটার স্কয়ার। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আসবে, মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কিন্তু আসবে। ত্বরণের ক্ষেত্রে সেকেন্ড স্কয়ার, আর বেগের ক্ষেত্রে ms মাইনাস 1 বা মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, তার ত্বরণ ক্লিয়ার। এখন আসো মন্দন। ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন। ত্বরণের বিপরীত কি? মন্দন। ত্বরণের বিপরীতটা কি? মন্দন। দেখো মন্দনটা কি? মন্দনটা তার উল্টা। মন্দনটা কি? তার উল্টা। বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। তার মানে ইউ থেকে কতটুকু বি আসতেছে। ধরো তুমি এখানে ছিলা, এখানে তোমার 0 ms মাইনাস 1 ছিল, এখানে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগ হইছো, আবার এখানে ব্রেক করে তুমি 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছো। বুঝো কথা? এখানে তুমি 0 মিটার পার সেকেন্ড ছিলা, এখানে তুমি যখন আসলা তখন এখানে তোমার 10 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল, আর এখানে তুমি যখন ব্রেক চাপতেছো, মানে আস্তে আস্তে তুমি দাঁড়াবা, তখন তোমার বেগ আস্তে আস্তে কমতে কমতে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে কি? এখন যদি এটাকে তুমি না ধরো, এটা কি শেষ বেগ না? এটা ভি না? হ্যাঁ, সরি, ভি মাইনাস এ ডিভাইডেড বাই টি। দেখো এখন এটা এবং এটা ধরো এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। এখন আমরা তো এ নিয়ে কোনো কাজ নাই, আমরা কি মন্দন নিয়ে কাজ করবো না? তাহলে বি সি নিয়ে যদি কাজ করি, তাহলে এইটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে বি, তাই না? তাহলে এখান থেকে মন্দনটা কি হবে? মন্দন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সরি, ইউ মাইনাস বি ডিভাইডেড বাই টি। ত্বরণের ক্ষেত্রে v মাইনাস a ডিভাইডেড বাই t, আর মন্দনের ক্ষেত্রে u মাইনাস b ডিভাইডেড বাই t। এখন এখানে u এর মানটা কত দেখো? 10 না? u এর মানটা 10, আর v এর মানটা কত? 5, আর t এর মান ধরো এইটুকু তো সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড সময় লাগছে, ধরো কথার কথা, তাহলে 5 সেকেন্ড। তাহলে দেখো 10 থেকে 5 বাদ দিলে 5, নিচে থাকে 5, তাহলে কি থাকতেছে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি এখানে মন্দন কত? এখান থেকে এইটুকুর মন্দন কত? এখান থেকে। তো দেখো আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা একটু সূত্রগুলো দেখবো এবং মাত্রা দেখবো, একক দেখবো, কার কি মাত্রা, একক কি, এগুলোর নামগুলোকে আমরা একটু দেখবো। এগুলো তো সব তোমার লেটার গুলো আছে না, মানে এগুলো তো দেওয়া আছে, চিনতে হবে যে কোনটা কি, তাই না? তো দেখো সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। মুখস্থ করে ফেলবা, আমি তাও তোমাকে একটু বুঝাই দিই যাতে মুখস্থ করতে সহজ হয় এবং তুমি যে কোনোটা ধরতে পারো। দেখো দূরত্ব কি জানো? দূরত্ব হচ্ছে, তোমাকে বলে দিল তুমি এখান থেকে বাজারে যাবা, বাজারের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, কথার কথা। বাজার দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। তোমাকে এখন বলে দেয় না যে কোন দিক দিয়ে যাবা, তোমাকে এটা বলছে যে এটাতে বলে দেয় না যে তুমি কোন দিক দিয়ে যাবা, তুমি যে কোনো দিক দিয়ে যেতে পারো। তাহলে তুমি যখন কোনো দিক নাই, তোমার কাছে একটা মান আছে 50 কিলোমিটার, তখন কিন্তু তুমি সোজাসুজি ভাবে লম্বালম্বি, মানে তুমি কিন্তু তোমার মতো করে যেতে পারবা, তখন এটা হবে দূরত্ব। আর তখন দূরত্ব যখন হবে সেটা কি হবে? স্কেলার রাশি হবে না, কারণ কি তোমার মান আছে কিন্তু দিক নাই। কিন্তু ভেক্টর রাশি থেকে এটা কিন্তু উল্টা হবে। কেমন? ভেক্টর রাশি তোমাকে বলে দেবে যে তুমি 10 কিলোমিটার রাস্তা যাবা এই দিক বরাবর, তাহলে দিকও বলে দিচ্ছে, মানও বলে দিচ্ছে। তার মানে কি? দিক এবং মান বলে দিলে এটা একটা ভেক্টর রাশি। মানে সরণ একটা ভেক্টর রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। সরণকে প্রকাশ করা হয় h দিয়ে, দূরত্বকে প্রকাশ করা হয় h দিয়ে। বুঝছো? বা ডি বলতে পারো, দূরত্ব ডিও বলা যায়, সমস্যা হয় না। আচ্ছা দেখো আমাদের ডি নিয়ে কোনো কথা বলে নাই বইয়ের মধ্যে, তাই আমরা এটা বললাম না। এরপরে দেখো এখানে আমরা শিখি আগে এগুলো কোনটা কি কি। এ দেখো কাটলাম। বি হচ্ছে বেগ, বি কি? বেগ, খাতা লিখে ফেলো, বি বেগ। এ হচ্ছে ত্বরণ, এ কি? ত্বরণ, এ ত্বরণ। এস অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব। আর কি আছে বলো তো? আর আছে ইউ। ইউ মানে হচ্ছে আদিবেগ, ইউ মানে হচ্ছে আদিবেগ, ঠিক আছে? ইউ মানে কি? আদিবেগ। ভি শেষ বেগ, ভি কি? শেষ বেগ, বি শেষ বেগ, ঠিক আছে? বি শেষ বেগ। আবার কি আছে বলতো? টি। টিটা হচ্ছে সময়, টিটা কি? সময়, ওকে?
টি হচ্ছে সময়। ওকে, এটুকু ক্লিয়ার। এগুলো তো সব চিনে ফেলছো যে বি বেগ, এ ত্বরণ, এস হচ্ছে দূরত্ব, আদি বেগ। এটাকে তুমি মাইনাসে বলতে পারো, মাইনাস এ কলটা হচ্ছে মন্দন। কি মন্দন? আমি ম লিখে দিছি এখানে, দেখো ম লিখে দিছি, মাইনাসে মন্দন। হ্যাঁ, তো দেখো আমরা এখানে সূত্র মুখস্থ ফেলবো, বি ইকুয়াল টু এস ভাগ টি, বি ইকুয়াল টু এস ভাগ টি, অর্থাৎ বেগ ইকুয়াল টু কি সরণ এবং সময়ের অনুপাতকে বলা হয় বেগ। আবার যদি এটাকে দ্রুতি মনে করো, তুমি এটাকে দ্রুতি মনে করলে দ্রুতিটাকে তুমি এইভাবে প্রকাশ করো, এস ডিভাইডেড বাই টি। এই একটু ইয়া করে বুঝাইলাম যে দ্রুতি, বুঝছো? দেখো ভি ইকুয়াল টু এস ভাগ টি, এটা হচ্ছে দ্রুতি মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়, এবং ভি ইকুয়াল টু এস ভাগ টি এটা হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে বেগের সূত্র। এরপরে দেখো এস ইকুয়াল টু ভিটি, সরণের সূত্র। যখন সময় সমবেগে চলবে, যখন তোমার কোনো একটি বস্তু বা কোনো একটি গাড়ি সমবেগে চলবে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, এস ইকুয়াল টু ভিটি। তারপরে দেখো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যখন তোমাকে শেষ বেগ আদি বেগ ত্বরণ সময় দিয়ে দিবে, তখন তোমরা এই বি দিয়ে মানে তোমাকে আদি বেগ ত্বরণের সময় তোমাকে দিয়ে দিছে, তাহলে তুমি যখন ভি দিয়ে ইউ প্লাস এটি দিয়ে তুমি বেগের মানটা বের করতে পারবা। এরপর দেখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা মুখস্থ রাখতে হবে ভাই, এটা যেন ভুলে যাও না। আমি 5 স্টার দিলাম, 6 স্টার দিলাম, 6 স্টার দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, u মানে হচ্ছে আদি বেগ, t সময়, হাফ তো হাফই, এ হচ্ছে ত্বরণ আর t হচ্ছে সময়। এটা যদি তোমার মাথায় থাকে, s হচ্ছে অধিকাংশ দূরত্ব, এটা তুমি বলে দিছি, লিখে দিছি এখানে। এরপর দেখো b ইজ ইকুয়াল টু at, b ইজ ইকুয়াল টু at, এটা যেন মাথায় থাকে। তারপর দেখো a ইকুয়াল টু মানে ত্বরণ ইকুয়াল টু v মাইনাস a ডিভাইডেড বাই t, এটা ঠিকঠাকই বুঝাইলাম। আর আবার দেখো মন্দন মাইনাসে ধরতে পারো, বলতে পারো তুমি মন্দন মনে রাখতে পারো তো ভালো, তুমি মাইনাস দিয়ে মনে রাখলে কি হবে, এটা মাইনাস মানে তোমাকে নেগেটিভ বোঝায়, এটা তুমি লিখতে পারো, সমস্যা নাই। দেখো মাইনাস এ ইকুয়াল টু ইউ মাইনাস বি বাই টু, এটা ভি মাইনাস দিয়ে, এটা ইউ মাইনাস বি, জাস্ট এইটুকুই চেঞ্জ। হ্যাঁ, মাত্রা কি আমরা তো এগুলো সবকিছু দেখলাম। আর একটা সূত্র ছিল যে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, হ্যাঁ এটা যেন থাকে মাথায়। এরপর হচ্ছে মাত্রাটা দেখো, মাত্রাটা কি ভি, ভি এর মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, lt ইনভার্স 1 কেন হচ্ছে দেখো তো, এখানে m s ইনভার্স 1 না বেগের একক, একক কি m s ইনভার্স 1 না, a মানে হচ্ছে l, হ্যাঁ s মানে হচ্ছে t, s মানে কি t, বুঝছো? মিটার মানে লেন্থ, আর সেকেন্ড মানে হচ্ছে সময় মানে টাইম। ওকে, ইনভার্স 1, দেখো lt ইনভার্স 1 না, মোর বার করতে পারবো না কিভাবে বের করলাম, দেখো এরপরটা দেখো, এরপরটা কি আছে, a ইকুয়াল টু lt ইনভার্স 2, সেম দেখো m হচ্ছে l, t হচ্ছে t, আর এখানে ইনভার্স 2, তাহলে lt ইনভার্স 2 না, বুঝছো না? সহজ না? আচ্ছা আসো এটা মুছে, হ্যাঁ দেখো হলো, এটুকু হলো। তারপর দেখো আমাদের এই দুইটা মাত্রা আপাতত মনে রাখলে হইতেছে, আমরা পরের চ্যাপ্টার গুলোতে যাই কাজ, শক্তি, ক্ষমতা এগুলো মাত্রা শিখবো, ml টু t ইনভার্স 2, ml ইনভার্স 1, t ইনভার্স 2 এগুলো পড়বো। হ্যাঁ দেখো এককটা কি, একক তোর বলা হওয়া দরকার নেই, মুখস্থ করে ফেলবা। ms ইনভার্স 1 বা এই যে দুইভাবে প্রকাশ করা যায়, মিটার পার সেকেন্ড বা ms মাইনাস 1, আবার ms মাইনাস 2, ইচ্ছা s ইকুয়াল টু মিটার, t সেকেন্ড, বুঝছো? মিনিটও হয়, ঘন্টা হয়, তোমার যেটা লাগবে তুমি সেটা করে নিবা। তাহলে এই সূত্রগুলো তোমার ক্লিয়ার? হ্যাঁ, আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, নেক্সট পার্টে আমরা হচ্ছে ম্যাথ নিয়ে আলোচনা করব, বুঝছো? আমরা আজকে বেসিক খালি ক্লিয়ার করব, শেষ। তাহলে এটুকু পুরোটাই ক্লিয়ার, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর না হইতে এখান থেকে তুমি করে ফেলো, খাতা তুলে ফেলো, খাতা তোলাটা বেস্ট হবে, স্ক্রিনশট কখনো দেখা হয় না, যত স্ক্রিনশট নেই। আমি যখন পড়ি তখন স্ক্রিনশট নিয়ে কোনো কিছু হয় না, বুঝছো? তো খাতা তোলাটাই বেটার, খাতা তুলে ফেলো। মুছলাম আমি, হ্যাঁ ওকে মুছি, চলো গুড। দেখো মুছা শেষ, আমরা এখন কি করব, পরন্ত বস্তু সূত্র শিখবো, ল অফ ফিলিং বডিজ। হ্যাঁ, ল অফ ফিলিং বডিজ, পরন্ত বস্তু সূত্র। এটা কিভাবে কি করবা, এটা কি, এটা মুখস্থ করে ফেলতে হবে। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে ধরো এটা একটা বিল্ডিং এর ছাদ, এটা হচ্ছে মাটি, হ্যাঁ এখান থেকে এখানে তুমি একটা ডিল নিয়ে আসো, ঠিক আছে? তুমি একটা ডিল, একটা ইটা নিয়ে আসো, ধরো
এটা না সময় এখানে কি, এখানে তুমি স্থির না, যখন তুমি ধাপ করে ফেলে দিলে এটা এখন এখানে আসা করলো, আর সময় লাগলো ধরো 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময়ে কি স্থির অবস্থা থেকে বিনা বাধায়, কোনো বাধা পাইছে এখানে, বাধা পাইনি, বিনা বাধায় নিচে এসে পড়ে গেছে। তার মানে কি বলছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বুঝছো? ক্লিয়ার? এরপরে দেখো দ্বিতীয় নম্বর সূত্রটা কি। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে কোনো বস্তু কোনো বস্তুর বিনা বাধায় নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। টি প্রাপ্ত বেগ কিসের সমানুপাতিক? সময়ের সমানুপাতিক। অর্থাৎ কি বুঝাইতেছে এখানে? ভি সমানুপাতিক টি। অর্থাৎ ধরো এরকম, আবার চিন্তা করো যে একটা তুমি এখান থেকে একটা ডিল ফেলতেছো, হ্যাঁ এখান থেকে একটা ডিল ফেলতেছো, এখানে সময় লাগলো টি সেকেন্ড সময় লাগলো। এখানে একটা বেগ প্রাপ্ত হয়েছে না, এখানে একটা বেগ হয়েছে না, ধরো এই বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এরকম একটা বেগ প্রাপ্ত হয়েছে। দেখো দ্বিতীয় নম্বর সূত্রটা কি বলছে। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর টি সময়ে বেগ প্রাপ্ত ভি সময়ের সমানুপাতিক, এটাই বলছে। তার মানে কি ভি সমানুপাতিক টি না, ভি সমানুপাতিক টি মানে কি টি সময় যতক্ষণ যাবে বেগ তত বাড়বে। দেখো উপর থেকে যখন ফেলতেছে তখন কি গতি আস্তে আস্তে বাড়বে না, বেগটা বাড়বে না, হ্যাঁ এইটাই। ওকে, 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্র হচ্ছে যে দূরত্ব অতিক্রম করে তাকে সময়ের বর্গানুর সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক t স্কয়ার। এটাই না? এটা কি h সমানুপাতিক t স্কয়ার, মানে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব h বোঝাইতেছে, বুঝছো? দূরত্ব বা উচ্চতা বলতে পারো, ততটুকু কি t, মানে t যখন মানে h যতটুকু যাবে তার ডাবল যাবে কি সময়, বুঝছো? এটাই বলছে, মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ বিদ্যা। এবার আসো সমীকরণ। এবার কি সমীকরণটা একটু শিখি। সমীকরণটা কি আসলে বলো তো? এখানে হচ্ছে 3টা সমীকরণ দিছে আমাদেরকে, 3টা সমীকরণ, হ্যাঁ 3টা সমীকরণ কি? v ইকুয়াল টু, দেখো আমরা একটু আগে বলছিলাম না যে v ইকুয়াল টু u প্লাস at, একটু আগে বললাম না v ইকুয়াল টু u প্লাস at। এখন এইটা v ইকুয়াল টু u প্লাস gt হয়ে যাবে। কেন gt হবে বলো তো? gt হবে কারণ দেখো এখানে যখন একটা জিনিস পড়তেছে, এখানে একটা কাজ করতেছে না, g মানে কত? অভিকর্ষ ত্বরণ না, এখানে লিখে দেই g মানে কি? অভিকর্ষ মানে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ না, আর যার মান কত? 9.8 ms-2, এটাই তো। তারপর যখন উপর থেকে পড়তেছে g, আর যখন এভাবে গাড়ি যায় তখন এ কাজ করে, বা এটা যাও এ কাজ করে, কিন্তু যখন উপর থেকে আসবে নিচে তখন g কাজ করবে, বুঝছো? এরপর দেখো u প্লাস gt, এটা একটা মনে রাখবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে h ইকুয়াল টু h মানে উচ্চতা ইকুয়াল টু বা দূরত্ব ইকুয়াল টু কি হবে? ut প্লাস হাফ gt স্কয়ার। দেখো সবই কিন্তু ওরকম ছিল, ওখানে কি ছিল? ut প্লাস হাফ at স্কয়ার ছিল না, at স্কয়ার ছিল, এখানে এর জায়গায় জাস্ট g হয়ে গেছে। একটা মুখস্থ করলে একটা পারবা না। আর দেখো v স্কয়ার, এই যে ওইখানে লিখেছিল v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ছিল না, এটা জাস্ট কি হবে? u স্কয়ার প্লাস 2gs, বুঝছো? মনে থাকবে তো। দেখো এরই মাধ্যমে কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট যা ছিল তার মানে সব ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আর কিচ্ছু নাই। আচ্ছা দেখো আমাদের কিন্তু সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার, সূত্রগুলো ক্লিয়ার, কিভাবে কি করতে হবে সেটাও ক্লিয়ার, ঠিক আছে? তো আজকের এই পার্টটা এই পর্যন্তই। আমরা কি করব জানো? এরপরের পার্টে যে আমরা গাইড থেকে সিকিউ নিব, ঠিক আছে? কয়েকটা সিকিউ নিব, যে সিকিউ গুলো পড়লে তোমার এই গতি চ্যাপ্টারের সকল কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? সেই সিকিউ গুলো নিয়ে আমরা তোমাদেরকে শিখাই দেব। কিন্তু এখন তোমাদের কাজ হচ্ছে কি জানো? তোমরা কষ্ট করে যে দেখাইলাম সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, এবং খাতা যে নোট করছো সেগুলো পরীক্ষার আগে দেখে যাবা, তাহলে তুমি পরীক্ষা ভালো লিখতে পারবা, বুঝছো? তো এই যে মানে তুমি খাতা তো নোট করছোই, আর এটা ভালো করে প্র্যাকটিস করো। আর যদি ভিডিওটা ভালো লাগে, দেখো কত কম সময়ের মধ্যে করে দিলাম, 40 মিনিট হয়তো বা লাগে নাই, তাই না? এই 40 মিনিটের মধ্যে কিন্তু গতি সকল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এর বাইরে কিন্তু কিছু লাগে না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, যদি মন চায় যে লাইক কমেন্ট করা উচিত, তাহলে লাইক কমেন্ট করবা, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও, যাতে করে আমাদের ভিডিওটা তারা দেখে উপকৃত হয়। তুমি যেমন উপকৃত হইতেছো, তোমার বন্ধুরা যাতে উপকৃত হয়, ঠিক আছে? তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করিও, কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, বুঝছো? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে নেক্সট পার্টে।